যাক, বহুদিন পর আমি সাফওয়ান রহমানকে দেখতে পেলাম। সাফওয়ান, প্লিজ করো, রেসপন্স করো যে শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম বলার দরকার নাই, শুনতে পাচ্ছ কিনা জাস্ট এইটা বলো। শোনা যাচ্ছে? আহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আহমেদ রকি, আমাকে শুধু জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি স্টার্ট করে দেই। সময় খুব কম। শোনা যাচ্ছে কি? ইয়েস, আই এম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি স্টার্ট করে দেই। ওকে। আচ্ছা, আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম আজকে ওখান থেকে শুরু করব। হ্যাঁ, আচ্ছা, আমরা বলেছিলাম যে আমরা অ্যামাইনো প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড এটা নিয়ে শুরু করে দেই। আমাদের সেশনের গতদিন আমাদের বেশ কিছু বাদ ছিল, বেশ কিছু জিনিস বাদ ছিল, তো সেইগুলো আমরা আরেকটু জাস্ট একটু রিকল করব। প্রিভিয়াস সেশনটা একটু রিকল করে তারপরে আমরা আমাদের আজকের মেইন সেশনটাতে চলে যাব। মানে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড এই টপিকটা থেকে আসলে আমাদের কি কি, তোমরা দেখো এই যে আমি আমাদের এই সেশনের অবজেক্টিভস গুলো অলরেডি দিয়ে দিয়েছি, যে আমরা অ্যামাইনো অ্যাসিড কি, পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন, এগুলো যে ফাংশন কি, প্রোটিনের ফাংশন কি। এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ দ্য প্রোটিন অ্যাজ ওয়েল অ্যাজ ডিন্যাচারেশন অফ দ্য প্রোটিন। তোমরা জানো যে এটা ইনভেরিয়েবলি তোমাদের পরীক্ষাতে আসে। তার ভিতরে ডিন্যাচারেশন অফ দ্য প্রোটিন তোমাদের অস্পিতে করতে দেওয়া হয়। তো অ্যামাইনো অ্যাসিড যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়, আমরা এটা মানে অ্যামাইনো অ্যাসিড যদি তোমাদেরকে ডিফাইন করতে বলা হয়, তাহলে তোমরা কিভাবে ডিফাইন করবা? এক কথা হচ্ছে যে অ্যামাইনো গ্রুপ কন্টেইনিং কার্বক্সিলিক অ্যাসিড। তো আমরা জানি যে এইখানে আসলে দুইটা ফাংশনাল গ্রুপ থাকে। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যানাদার ওয়ান ইজ অ্যামাইনো। একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, অ্যানাদার। আসলে জিনিসটা কি হয়ে যায়, এটা কিন্তু একটা ডাইপোলার আয়ন, এটা কিন্তু আসলে একটা ডাইপোলার কম্পাউন্ড হয়ে যায়। তোমরা যদি এখানে দেখো যে যখন এই কার্বক্সিলিক অ্যাসিড মানে কি, কার্বক্সিলিক গ্রুপ কি, সি ডাবল এইচ, তাহলে সে কি করবে, সে কিন্তু প্রোটন ডোনেট করবে। প্রোটন যদি ডোনেট করে, তাহলে কি হয়ে যায়, আলটিমেটলি সেটা কার্বক্সিলেট আয়নে কনভার্ট হয়, তার মানে এটা নেগেটিভলি চার্জড হয়ে গেল। এরপরে যেটা লেফট সাইডে যেটা থাকে অ্যামাইনো গ্রুপ, এ এ যেহেতু আমরা বলে নেচারটা কিরকম, সে যেহেতু সে যেহেতু প্রোটন ডোনেট করতে পারে, তাহলে সেটা হচ্ছে অ্যাসিডিক। আর এখানে যে অ্যামাইনো গ্রুপ যেটা থাকে, সেটা যেহেতু প্রোটনটাকে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে নেচারটা হচ্ছে বেসিক। এই পাশে দেখো যে এ হচ্ছে প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে পজিটিভলি চার্জড হয়ে গেল, আর এটা প্রোটন ডোনেট করে নেগেটিভলি চার্জড হয়ে গেল। তাহলে একটা কম্পাউন্ডের ভিতরে বা একটা মলিকিউলের ভিতরে যখন দুইটা জিনিসই থাকবে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ দুইটাই যখন থাকবে, তখন এটাকে আমরা বলে থাকি ডাইপোলার আয়ন। তাই তো অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার সম্পর্কে তোমাদের সাথে আমরা বলে থাকি আলফা কার্বন, অ্যাসাইমেট্রিক কার্বন, ইন আদার ওয়ার্ড উই ক্যান সে কাইরাল কার্বন বা চিরাল কার্বন, যেভাবে বলো না কেন। তার কারণটা কি, কারণ কার্বনের চারটা হাতে চারটা ডিফেসিটটাকে কেন আমরা অ্যাম্ফোলাইটস, কেন আমরা এটা নিয়ে এর আগেও বহুবার কথা বলেছি, যে অ্যাম্ফিবিয়ান বা উভচর প্রাণী। উভচর প্রাণী যেমন ফর এক্সাম্পল ব্যাঙ, এরা হচ্ছে উভচর। কেন? কারণ হলো যে তারা জলে স্থলে দুই জায়গায় থাকে। এরকম এটিকে কেন আমরা অ্যাম্ফোলাইটস বলতেছি, এখন আমার মনে হয় ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে যে যেহেতু একই সাথে এটা নেগেটিভলি, তার তার সাথে একই সাথে দুইটা এন্ড আছে। একটা এন্ডে দেখো কার্বক্সিলিক গ্রুপ থাকার কারণে এ নেগেটিভলি চার্জড, আবার এদিকে এট দ্য সেম টাইম
অ্যামাইনো গ্রুপ থাকার কারণে এ পজিটিভলি চার্জ। তাহলে যখন একটা কম্পাউন্ডের ভিতরে দুইটা ক্যারেক্টারিস্টিক্সই থাকবে, পজিটিভলি এবং নেগেটিভলি চার্জ থাকবে, সেটা মানে হচ্ছে সে অ্যাম্ফোলাইটস। তোমরা তো জানো ইলেকট্রোলাইট মানে হচ্ছে কি, ইলেকট্রোলাইট হচ্ছে যে কোনো পার্টিকেল সে আইদার পজিটিভ অথবা নেগেটিভ চার্জ ক্যারি করলে তাকে আমরা ইলেকট্রোলাইট বলি। বাট এখানে যেহেতু অ্যামাইনো অ্যাসিডটা একই সাথে বোথ পজিটিভ এবং নেগেটিভ চার্জ ক্যারি করে, এই জন্য এটাকে আমরা বলে থাকি অ্যাম্ফোলাইটস। এবং খেয়াল করলে বুঝতে পারবা যে কেন অ্যামাইনো অ্যাসিড গুলো বা আলটিমেটলি প্রোটিন গুলো, আসলে প্রোটিন তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তাই না? প্রোটিন কেন বাফার হিসেবে কাজ করতে পারে, এবার তোমরা বুঝতে পারছো যে বাফারের, আমরা জানি যে বাফারের দুইটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে যে অ্যাজ ফর এক্সাম্পল খেয়াল করে দেখো, বাইকার্বনেট ডিভাইডেড বাই কার্বনিক অ্যাসিড। তাহলে বাইকার্বনেট পার্টটা কি করে, প্রোটনকে অ্যাকসেপ্ট করে, আর কার্বনিক অ্যাসিড পার্টটা প্রোটনকে ডোনেট করে। কিন্তু এখানে দেখো অ্যামাইনো অ্যাসিড একা এই দুইটা কাজই করতেছে। যখন তার কাছে কার্বক্সিলিক গ্রুপ যখন, তখন সে প্রোটনকে ডোনেট করতেছে, আবার অ্যামাইনো গ্রুপটা কি করতেছে, প্রোটনটাকে অ্যাকসেপ্ট করতেছে। তার মানে তার কাছে আসলে অ্যাসিডিক এবং বেসিক দুইটা পার্টি আছে। এই জন্য সে কিন্তু কি করতে পারে, বাফার হিসেবেও কাজ করতে পারে। এবং যেহেতু সে হচ্ছে যে এই যে বোথ পার্টি তার কাছে আছে, অ্যাসিড এবং বেস দুটোই আছে, এই জন্য কিন্তু তাকে আমরা অ্যাম্ফোলাইট বলে থাকি। আশা করি এরপরে তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অনেকের কাছে এই জিনিসটা নিয়ে একটু মানে প্রবলেম আছে, সেটা হচ্ছে যে তোমরা আইসোইলেকট্রিক পিএইচ বা আইসোইলেকট্রিক পয়েন্ট সম্পর্কে তোমরা হয়তো শুনেছো। সেটা হচ্ছে কি, আইসোইলেকট্রিক পিএইচ এমন একটা পিএইচ যে পিএইচ এ কি হয়, একটা কম্পাউন্ড বা একটা মলিকুল সে কি করে, তার সাথে একই সাথে একটা নেগেটিভলি চার্জ পার্টও থাকে, একটা পজিটিভলি। খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, নিচের অংশটা একটু খেয়াল করে দেখো, দেখো COOH এখানে নেগেটিভলি চার্জ, আর লেফট সাইডে কি থাকে, NH3+, তার মানে পজিটিভলি চার্জ। তাহলে একই সাথে পজিটিভলি চার্জ পার্টিকেল আছে, নেগেটিভলি চার্জ পার্টিকেল আছে, থাকার কারণে কি হলো, একটা পজিটিভ একটা নেগেটিভ, এটা দিয়ে আলটিমেটলি নেট চার্জ কি হয়ে গেল, নেট চার্জ কিন্তু 0 হয়ে গেল। এই জন্য এটাকে বলা হয়ে থাকে তখন কি, জুইটার আয়ন। এবং প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের এবং প্রত্যেকটা প্রোটিনের একটা স্পেসিফিক পিএইচ আছে, যে পিএইচ এ সে এই অবস্থায় থাকে, মানে তার নেট চার্জ থাকে 0, মানে সেম অ্যামাউন্ট অফ পজিটিভলি চার্জ, সেম অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ এবং সেম অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ, একই সাথে দুইটার অ্যামাউন্ট সেম থাকে। যদি দুইটার অ্যামাউন্ট সেম থাকে তাহলে তোমরা তো জানো পজিটিভ এবং নেগেটিভ মিলে আলটিমেটলি নেট চার্জ কি হয়ে যায়, নেট চার্জ 0 হয়ে যায়। এখন খেয়াল করে দেখো যে কোনো একটা, মনে করো তার আমাদের প্রোটিন গুলো সবসময় আইসোইলেকট্রিক পিএইচ যেটা, সেটা আমাদের বডি পিএইচ এর চেয়ে একটু কম। তো এখন নর্মালি খেয়াল করে দেখো যে এইটার আইসোইলেকট্রিক পিএইচ ছিল হচ্ছে বডি পিএইচ এর কম। এখন তোমার বডি পিএইচ হচ্ছে 7.4 এর থেকে উপরের দিকে যাও, রাইট দিকের এটা খেয়াল করে দেখো যে হাই পিএইচ এর সাথে হাইড্রোজেন কনসেন্ট্রেশনের রিলেশনশিপটা কেমন। পিএইচ বেশি মানে কি, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কম, আমরা তো এটা জানি, তাই না? পিএইচ এর সাথে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের কিন্তু একটা ইনভার্স রিলেশনশিপ আছে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে পিএইচ যখনই আমার বেশি, তখন কি হচ্ছে, তখন আমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কম। তাহলে আমার কি হবে, তখন আমার এই যে এই অ্যামাইনো অ্যাসিড থেকে আমি তখন কি করব, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যেখানে কম, তাহলে আমি আমার হাইড্রোজেন আয়নগুলোকে ছেড়ে দিব না। ছেড়ে দেওয়া মানে কি, আমি তখন কিন্তু প্রোটনগুলোকে ডোনেট করে দিলাম। আলটিমেটলি প্রোটন যদি ডোনেট, আমার নরমাল একটা অ্যামাইনো অ্যাসিডে তো দুইটাই পার্ট আছে, COOH কার্বক্সিলিক গ্রুপ আর একটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ। তাহলে আমি কি করলাম, তখন কিন্তু দেখো আমি প্রোটনটাকে ডোনেট করে দিলাম। প্রোটন যখনই ডোনেট করে দিলাম, তখন আমি কি হয়ে গেলাম, নেগেটিভলি চার্জড হয়ে গেলাম, মানে ডিপ্রোটনেটেড হয়ে গেলাম। এই জন্যই যদি যার আইসোইলেকট্রিক পিএইচ কম, তাকে যদি তুমি হাই পিএইচ দিয়ে দাও, তখন সে কি ফর্মে থাকবে, অ্যানায়নিক ফর্মে থাকবে। এরপরে অপোজিটটা আসো যে আমার লো পিএইচ লো মানে কি, পিএইচ লো মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি। তাহলে একটা বডি ফ্লুইডে যেখানে অলরেডি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি, সেখানে তাহলে আমার কিরকম ধরনের বিহেভিয়ার করবে, সে বেশি, তো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি, তার মানে কি সে হাইড্রোজেন আয়ন এক্সেস হাইড্রোজেন আয়নগুলোকে সে নিজে অ্যাকসেপ্ট করে নিবে, এক্সেস হাইড্রোজেন আয়নগুলোকে নিজের ভিতরে নিয়ে নিবে। সেটাই হচ্ছে, দেখো হাইড্রোজেন আয়নগুলোকে সে নিয়ে নিচ্ছে, নিয়ে নেওয়া মানে কি, তখন দেখো পজিটিভলি চার্জ হয়ে যাচ্ছে। এই একই সেম জিনিস কিন্তু প্রোটিনের ক্ষেত্রেও ঘটে। আমার মনে হয় তোমরা এই অ্যামাইনো অ্যাসিডের এই জিনিসটা দিয়ে যদি তোমরা প্রোটিনের ব্যাপারটা মনে রাখো, তাহলে এটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তোমাদের একটা কোশ্চেন আসে যে অ্যালবুমিন কেন আমাদের ব্লাড পিএইচ এ কেন অ্যানায়নিক ফর্মে থাকে, এই যে এটাই হচ্ছে আনসার। অ্যালবুমিনের নরমাল আইসোইলেকট্রিক পিএইচ হচ্ছে ব্লাডের পিএইচ এর চেয়ে অনেক কম।
তার মানে তাকে তুমি এই হাই পিএইচে ছেড়ে দিলা। হাই পিএইচে ছেড়ে দেওয়া মানে কি? হাই পিএইচে ছেড়ে দেওয়া মানে ওখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অলরেডি অনেক বেশি আছে। তখন সে কি করবে? তখন তো সে আরো প্রোটন প্রোটন ডোনেট করতে থাকবে। প্রোটন ডোনেট করা মানে সে ডিপ্রোটনেটেড হয়ে যাবে। ডিপ্রোটনেটেড হয়ে যাওয়া মানেই তো তখন সে অ্যানায়নিক ফর্মে থাকবে। এই জন্য আমার নর্মাল ব্লাড পিএইচে যাওয়া যে অ্যালবুমিনটা কি ফর্মে থাকে? অ্যানায়নিক ফর্মে থাকে। তোমাদের কিন্তু এই কোশ্চেনটা প্রায় রিটেনে আসে। তোমাদের যদি এইটা নিয়ে কোনো কনফিউশন থাকে বা বুঝতে সমস্যা হয়, তারপরে তোমরা আমাকে এটা নিয়ে কোশ্চেন করতে পারো। আচ্ছা, আমি গতদিন এই সব জিনিসগুলো জাস্ট একটু রিভিউ করে করে যাই। আমরা গতদিন আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে আমরা সেন্ট্রাল কার্বনটাকে কি বলে থাকি? সেন্ট্রাল কার্বনটাকে বলে থাকি হচ্ছে আলফা কার্বন বা কাইরাল কার্বন বা অ্যাসাইমেট্রিক কার্বন। এক্সেপশন আছে, আমার বডিতে এক্সেপশন আছে। একটা এক্সেপশন, সেটা হচ্ছে গ্লাইসিন। কারণ কি? গ্লাইসিনের এই যে সাইড, আমরা জানি যে কখন এটা হচ্ছে যে আলফা কার্বন বা আলফা কার্বনটা কখন অ্যাসাইমেট্রিক কার্বন হবে? যদি চারটা হ্যান্ডেই চারটা ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ লাগানো থাকে। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে গ্লাইসিনের ক্ষেত্রে কি হয়? গ্লাইসিনের ক্ষেত্রে সাইড চেনটা থাকে হচ্ছে হাইড্রোজেন। তো আমরা তো জানি এই পাশে কার্বন তখন আর হবে না। তো তখন সে কি করবে? এই স্টেরিও আইসোমারিজম যে প্রপার্টিসটা অ্যামাইনো অ্যাসিডের আছে, এই গ্লাইসিন ছাড়া বাকি সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু এই স্টেরিও আইসোমার, বাকি সব অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমরা বলতে পারি স্টেরিও আইসোমার, মানে একটা আরেকটার মিরর ইমেজ শো করবে। তোমরা এই যে পাশের এই ছবিটা দেখলেই বুঝতে পারবা। আর এই গ্লাইসিনের ছবিটা আমি এখানে নিচে দিয়ে দিয়েছি, এটা দেখলেও তোমরা বুঝতে পারবা যে দেখো, রাইট সাইডে কার্বক্সিলিক গ্রুপ, লেফট সাইডে আছে অ্যামাইনো গ্রুপ। তারপরে এখানে যেটা আর গ্রুপ ছিল, সাইড চেন যেটা ছিল, সেটা রিপ্লেসড হয়ে গেছে হাইড্রোজেন দিয়ে। তাহলে তো এখানে আমার অ্যাসাইমেট্রিক কার্বন আমরা পেলাম না, তাই তো? অ্যাসাইমেট্রিক কার্বন যদি না থাকে তাহলে কিন্তু এটা আর এই স্টেরিও আইসোমার এই প্রপার্টিটা তখন আর শো করবে না। তো স্টেরিও আইসোমার বা অপটিক্যাল আইসোমার এই জিনিসটা কি? যে যদি তুমি সলিউশনের ভিতরে সলিউশনের ভিতর দিয়ে যদি তুমি পোলারাইজড লাইটটাকে পাস করো, তাহলে সেই পোলারাইজড লাইটের প্লেনটাকে সে যদি লেফট দিকে যদি ডেভিয়েটেড করে দেয়, লেফট দিকে যদি হচ্ছে যে আলোটাকে যদি লেফট দিকে দিয়ে দেয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি এল ফর্ম। আর যদি আলোটাকে রাইট দিকে দিয়ে দেয়, সেটা হচ্ছে মানে লিভোরোটেটরি, মানে লেফট দিকে দিয়ে দিল, আর ডেক্সট্রোরোটেটরি মানে রাইট দিকে দিয়ে দিল। তাহলে এল অথবা ডি এই দুইটা ফর্মে থাকে। তো আমরা জানি যে আমাদের বডির ভিতরে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, অল আর ইন এল ফর্ম। এইটুকু পর্যন্ত আশা করি তোমাদের কারোর কোনো বুঝতে সমস্যা নাই। এছাড়া আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যামাইনো অ্যাসিড। তোমাদের মেইনলি কিন্তু খুব বেশি যেটা লাগে সেটা হচ্ছে যে আমাদের বডিতে যে অন দ্য বেসিস অফ বা নিউট্রিশনাল ক্লাসিফিকেশন, একটা আমরা বলে থাকি না, অন দ্য বেসিস অফ ডিসপেন্সাবিলিটি অর নিউট্রিশনাল ক্লাসিফিকেশন, মানে নিউট্রিশনালি আমরা অ্যামাইনো অ্যাসিডকে কয় ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে, আমি এটা বলেছিলাম যে তোমরা এটাই মনে রেখো, সবচেয়ে ভালো হবে যে এসেনশিয়াল নন এসেনশিয়াল 10টা করে মনে রাখা অনেক সুবিধা। প্লাস হচ্ছে যে একটা নিমোনিকও যেহেতু আছে, ম্যাডভিল প্লাই, এটা দিয়ে তোমরা 10টা করে মনে রেখো। তারপরে সেটা হলো যে আর্জিনিন, হিস্টিডিন, এই দুইটা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো খুবই ভালো, যেটা সেমি এসেনশিয়াল। কারণ এটা যারা অ্যাডাল্ট, যাদের বডি নিড এখন আর ওইভাবে নাই, তাদের জন্য যতটুকু তোমার বডি তৈরি করতে পারে দ্যাট ইজ এনাফ। কিন্তু যদি এটা গ্রোয়িং চাইল্ড হয় অথবা যদি প্রেগন্যান্সি ল্যাকটেশনের সময় হয়, তাহলে যেহেতু ডিমান্ড অনেক বেশি বেড়ে যায়, তখন আমার বডি যতটুকু সাপ্লাই দেয়, মানে ডিমান্ডের সাথে সাপ্লাই তখন ম্যাচ করে না, তখন এটা হয়ে যায় সেমি এসেনশিয়াল। আদারওয়াইজ এটা কিন্তু আসলে আমাদের জন্য নন এসেনশিয়াল, কারণ আমার বডি যতটুকু তৈরি করে সেটা আমার জন্য এনাফ। আচ্ছা, ক্লকওয়াইজ ইফাতামান, ক্লকওয়াইজ রোটেশন হোল হচ্ছে ডেক্সট্রোরোটেটরি, অ্যান্টি ক্লকওয়াইজ লিভোরোটেটরি। হ্যাঁ, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। মানে এটাকে বলে থাকি আমরা অপটিক্যাল আইসোমারিজম। এই প্রপার্টিটাকে বলা হয় অপটিক্যাল আইসোমারিজম। নিয়মটা হচ্ছে যে আমরা যে লাইটটাকে পাস করব, একটা হচ্ছে যে অপটিক্যাল লাইট যেটা আমরা দেই এই সলিউশনের ভিতরে, যদি লাইটের প্লেনটা লেফট দিকে চলে যায় লিভোরোটেটরি, তাহলে সেটাকে আমি বলে থাকি ওই সলিউশন, মানে যে সলিউশনে যে সাবস্টেন্স থাকার কারণে এই মানে লিভোরোটেটরি হলো, তাকে আমরা বলে থাকি এল ফর্ম। আর যদি এটা ডেক্সট্রোরোটেটরি মানে রাইট দিকে চলে যায়, প্লেন অফ পোলারাইজড লাইটটা যদি রাইট দিকে চলে যায়, তখন আমরা তাকে বলে থাকি ডি ফর্ম। এটা তোমরা জানো, গ্লুকোজের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল, অ্যাজ বিকজ গ্লুকোজ is also asymmetric carbon. Glucose contain asymmetric carbon.
কারণ গ্লুকোজের ক্ষেত্রেও কার্বন আছে এবং কার্বনের 4টা হ্যান্ডে যদি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ লাগানো থাকে তাহলে কিন্তু সেটা অ্যাসাইমেট্রিক কার্বন হবে। আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে যে তোমাদের ফেট অনুযায়ী, মানে আমার মেটাবলিক ফেট, মানে মেটাবলিজমের পরে আমি পরেই তোমাদেরকে ডাইজেশন অ্যাবজর্পশনের পরপরই মেটাবলিজম পড়াবো, তখন দেখবা যে মেটাবলিক ফেট অনুযায়ী আমরা 2 ভাগে ভাগ করেছি। 2 ভাগে কেউ কেউ আবার এটাকে 3 ভাগেও ভাগ করেছে, তো আমি আমি প্রেফার করি যে 2 ভাগেই ভাগ করো, এটা তোমাদের মনে রাখার সুবিধার জন্য। যে কিটোজেনিক শুধু 2টা, মানে লিউসিন লাইসিন, লিউসিন লাইসিনকে কিটোজেনিকের গ্রুপে দিয়ে দাও আর বাকি সবাইকে তোমরা গ্লুকোজেনিক করে ফেলো, কোনো সমস্যা নেই। কারণ এই কয়েকটা যেটা আছে বোধ কিটোজেনিক এবং গ্লুকোজেনিক, ওখান থেকে তো তুমি গ্লুকোজ বানাতেই পারবা। ওই কারণে আমার মতে তোমরা কিটোজেনিক এবং গ্লুকোজেনিক এই 2টা ফর্মে নিয়ে আসো। আর এসেনশিয়াল নন এসেনশিয়াল এত বেশি ভাগ করতে গেলে অনেক সময় তোমাদের জন্য মনে রাখা টাফ হয়ে যায়, ওই জন্য এত এত সাব ডিভিশনের দরকার নাই। জাস্ট 2টা ভাগে ভাগ করে দাও, এসেনশিয়াল নন এসেনশিয়াল, on the basis of মানে nutritional classification, on the basis of dispensably whether you have to supply it in your diet or not, এটার উপরে ডিপেন্ড করে তুমি এসেনশিয়াল নন এসেনশিয়াল 2 ভাগে ভাগ করে দাও। যেটা তোমার বডি সিনথেসাইজ করতে পারে না, তোমাকে ডায়েটের মাধ্যমে সাপ্লাই দিতে হবে, দ্যাট আর এসেনশিয়াল, সেগুলোকে 10টা করে দাও। আর যেগুলো তোমার বডি তৈরি করতে পারে সেগুলো 10টা, তাহলেই তোমার 20টা মিলে গেল। আর এদিকে তোমার মনে রাখার সুবিধার্থে আমি সবসময় বলি যে 2টা ভাগে ভাগ করে দাও, একটা কিটোজেনিক আর একটা হচ্ছে গ্লুকোজেনিক। কিটোজেনিক 2টা মনে রাখা খুব সুবিধা, লিউসিন লাইসিন, আর বাকি সব গ্লুকোজেনিক, কারণ এই সবগুলো থেকেই তুমি আলটিমেটলি গ্লুকোজ বানাতে পারবা। এরপরে চলে আসো, আমি এই জিনিসটা তোমাদের, আমাকে অনেকে প্রশ্ন করেছে ম্যাডাম এইগুলো কি লাগবে? না, এগুলো তোমাদের লাগবে না। আমি এই জিনিসগুলো কেন দেখাইছি তোমরা একটু পরে যে বুঝতে পারবা, আমি যখন প্রোটিনের স্ট্রাকচার পড়াবো, প্রোটিনের স্ট্রাকচার পড়ানোর সময় তোমরা বুঝতে পারবা। এই যে দেখো, এটা কি কেমিক্যাল স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে আমরা অ্যামাইনো অ্যাসিড গুলোকে এই কতগুলো ভাগে ভাগ করেছি। একটা কি নন পোলার, মানে এটা কিন্তু কার স্ট্রাকচার, আর গ্রুপের স্ট্রাকচার। তোমরা তো জানো যে একটা অ্যামাইনো অ্যাসিডে 2টা ফাংশনাল গ্রুপ থাকে, একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ আর একটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, এটা কিন্তু ফিক্সড থাকবেই, আর একটা হাইড্রোজেন। আর আরেকটা যেটা থাকে আর গ্রুপ, সেটা হচ্ছে ভ্যারি করে, ইট ভ্যারিজ ফ্রম অ্যামাইনো অ্যাসিড টু অ্যামাইনো অ্যাসিড। এখন তোমরা এই যে অ্যামাইনো অ্যাসিডের চেহারাগুলো জাস্ট একটু দেখে রেখো, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে না, দেখলেই তোমরা বুঝতে পারবা এগুলো নন পোলার। মানে কি দেখো, এদের কিন্তু কোনো পোলারিটি নাই, মানে এরা চার্জড পার্টিকেলে এদের কোনো চার্জ নাই, চার্জলেস, এই জন্যই এটা হচ্ছে নন পোলার। আর এই নিচের গুলো দেখো, কালার দেখে দেখে তোমরা একটু দেখো, এই কালার দেখলে বুঝতে পারবে এগুলো কেন পোলার, কারণ এরা হচ্ছে চার্জ পার্টিকেল। এই যে হাইড্রক্সিল, তোমাদের এর আগেও আমি বলেছি ও এই হাইড্রক্সিল গ্রুপ থাকা মানেই এটা হচ্ছে যে চার্জ প্রডিউস করতে পারে, মানে হাইড্রোফিলিক ক্যারেক্টারিস্টিক্স আছে, যারই হাইড্রোফিলিক ক্যারেক্টারিস্টিক্স আছে সেটাই আসলে চার্জ পার্টিকেল। এরপরেও দেখো যেগুলো চার্জ, সেইগুলোর ভিতরেও আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, কিছু আছে পজিটিভলি চার্জ, কিছু আছে নেগেটিভলি চার্জ। তো এখানে এই ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে এখানে যে পজিটিভলি চার্জ দেয়া আছে আর এখানে যে নেগেটিভলি চার্জ, 2টা জিনিস মনে রেখো, একটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড আর একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। তার মানে আমার যে নরমাল অ্যামাইনো অ্যাসিডের তো একটা কার্বক্সিলিক গ্রুপ আছে, ইন অ্যাডিশন টু দ্যাট এই অ্যাসপার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিডে অ্যাডিশনাল আরেকটা কার্বক্সিলিক গ্রুপ থাকে। এই কার্বক্সিলিক গ্রুপটা আমরা সবসময় অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু এই যে ক্লাসিফাই করে অন দা বেসিস অফ আর গ্রুপ, মানে তার উপরে বেস করে কিন্তু না, ঠিক আছে। ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড আমি গতদিনও বলে গেছিলাম, জাস্ট ওই যে বললাম যে আজকে আমরা জাস্ট একটু রিভিউ করে যাই। যে তোমরা জানো যে পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন, আমরা যেটাই বানাতে যাই আমাদের বিল্ডিং ব্লকই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দিয়েই আমরা এটা তৈরি করব। এরপরে একটু আগে আমি বলে আসলাম যে আমরা জানি যে আমরা ডিউরিং ফাস্টিং, স্টারভেশনের সময় আমাদের যে গ্লুকোজেনিক যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে এগুলো ভেঙে কিন্তু আসলে আলটিমেটলি যে আমরা গ্লুকোজ বানাই, তাই তো। এছাড়া আমাদের বডির বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার, হরমোন, এই যে নাইট্রোজেনাস বেস যেমন পিউরিন, পাইরিমিডিন, হিম, গ্লুটাথিওন হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এই সব কিছু তৈরি করতে গেলে কিন্তু আমাদের যেটা লাগে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এছাড়া এই যে গ্লাইসিন, গ্লুটামেট, অ্যাসপার্টেট, এরা ডিরেক্টলি নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। আর আমি তোমাদেরকে মানে 2টার সময় পড়িয়েছিলাম, আবার হয়তো আরেকবার তোমাদেরকে ওই ফুড পিরামিডটা দেখাবো। তো ওইটা ফুড পিরামিডটা যখন আমি প্রোটিনের ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম পড়াবো তখন তোমাদেরকে দেখাবো। যে আমরা জানি যে আমাদের 10% আমরা যে খাবার খাই, খাবারের আমরা 60% ক্যালোরি আমরা নেই হচ্ছে কার্বোহাইড্রেট থেকে, 30% নেই হচ্ছে
লিপিড থেকে, আর 10% এনার্জি আমরা নিই হচ্ছে প্রোটিন থেকে। তো প্রোটিন থেকে এনার্জি নেওয়া মানে কিন্তু আলটিমেটলি আসলে কোথা থেকে নেওয়া? অ্যামাইনো অ্যাসিড থেকে নেওয়া। তো আমার এই 10% এনার্জি সাপ্লাই করে। অল দিজ আর ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড। এখানে তোমাদের পরীক্ষাতে অনেক সময় ভাইবাতে এটা জিজ্ঞাসা করা হয় যে তোমরা এটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এটা তোমরা হোমওয়ার্ক করবা। দেখো যে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস বেশ কিছু হরমোন আছে, অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস বেশ কিছু নিউরোট্রান্সমিটার আছে। অ্যাজ ফর এক্সাম্পল গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, তোমরা জানো যে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। এটা আসে কোথা থেকে? এটা আসে একটা অ্যামাইনো অ্যাসিড যেটার নাম গ্লুটামেট থেকে এটা আসে। এছাড়া আমরা যেটা জানি যে এই যে আমাদের অ্যালার্জিক রিয়াকশনে যেটা সবচেয়ে বেশি তৈরি হয়, যেটার জন্য আমরা অ্যান্টিহিস্টামিন খাই, সেটা হচ্ছে হিস্টাসিন। সেই হিস্টাসিন কোথা থেকে আসে? এটা আসে হিস্টিডিন, অ্যামাইনো অ্যাসিড হিস্টিডিন থেকে আসে, যেটাকে আমরা বলেছিলাম ওই যে আর্জিনিন, হিস্টিডিন, এরা হচ্ছে সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তোমরা ইউরিয়া সাইকেল যখন পড়বা তখন দেখবা যে আর্জিনিন কিভাবে আমার বডিতে ইউরিয়া সাইকেলের একটা বাই প্রোডাক্ট হিসেবে আর্জিনিন তৈরি হয়। এছাড়া আমরা জানি যে থাইরয়েড হরমোন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, তারপর ডোপামিন, এগুলো সব কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন থেকে তৈরি হয়। আর সেরোটোনিন হচ্ছে ট্রিপ্টোফান থেকে। তাহলে তোমরা দেখলা যে এতগুলো জিনিস আমার বডিতে তৈরি হয় কিসের থেকে? অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়। এরপরে আমি গতদিন আরেকটা জিনিস নিয়ে তোমাদের কথা বলেছিলাম যে হোয়াট ইজ, তোমাদের আসে যে অনেক সময় ভাইবাতেও জিজ্ঞাসা করে যে পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন, এগুলোর ভিতরে আসলে ইজ দেয়ার এনি ডিমার্কেশন লাইন অ্যামাং দেম? আসলে ওইরকম কোনো ডিমার্কেশন লাইন নাই। তারপর আমরা নিজেদের সুবিধার্থে আরবিট্রারিলি একটা ক্লাসিফিকেশন করে নিয়েছি, যে ধরেই নিয়েছি যে কতগুলো 2 থেকে 10টা 2 to 10 অ্যামাইনো অ্যাসিড কন্টেইনিং যে কোনো মলিকুলকে আমরা কি বলতেছি? পেপটাইড বলতেছি। তাহলে 2 to 10 অ্যামাইনো অ্যাসিড কন্টেইনিং molecule is called peptide. আর যখন 10 থেকে 100, 10 to 100, কোন অথর আবার বলেছে 10 to 50, বিকজ আমরা 51 অ্যামাইনো অ্যাসিড কন্টেইনিং পলিপেপটাইড হচ্ছে ইনসুলিন, তোমরা জানো। সেটাকে যেহেতু আমরা প্রোটিন ক্যাটাগরিতে নিয়ে গেছি, সেই জন্য অনেক বইতে তুমি দেখো যে সত্যনারায়ণের বইতে বলা আছে যে কেউ কোন অথর এটাকে বলেছে যে 10 to 50 অ্যামাইনো অ্যাসিড কন্টেইনিং মলিকুল ইজ কল্ড পেপটাইড। তো তোমরা এটা বললেও কোনো সমস্যা নেই, যদি তোমরা 10 to 100 বলো তাতেও কোনো সমস্যা নেই। তাহলে পেপটাইড, একটু পরে আমি পেপটাইডস এন্ড পেপটাইড বন্ড, এই দুটার ভিতরে আসলে ডিফারেন্সটা কি, এটা আবার তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের পরীক্ষাতেও আসে, ভাইবাতেও জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পেপটাইড এন্ড পেপটাইড বন্ড, কারণ নামটা দেখো একই রকম। আর পলিপেপটাইড যদি মোর দ্যান 100 অ্যামাইনো অ্যাসিড থাকে তখনই সেটাকে আমরা প্রোটিন বলে থাকি। বাট অল দিজ আর আরবিট্রারি, মানে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা এই ক্লাসিফিকেশনটা করে নিয়েছি, র্যান্ডমলি করে নিয়েছি, এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। দেখো একটা পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন, আমি সামনের ক্লাসেই তোমাদেরকে প্রোটিন ডাইজেশন যখন পড়াবো তখন দেখবা যে প্রোটিন হতে গেলে কি লাগে। প্রোটিনের তো সাধারণত মোর দ্যান 100 অ্যামাইনো অ্যাসিড অ্যাটলিস্ট থাকতে হবে। 51 কন্টেইনিং অ্যামাইনো অ্যাসিড ইনসুলিন, এটাকে আমরা প্রোটিনের ভিতরে নিয়ে আসছি, এটাকে আমরা পলিপেপটাইডও বলতে পারি, প্রোটিনও বলতে পারি। তো প্রোটিনের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রোটিন হতে গেলে তার ওই যে স্ট্রাকচার থাকতে হবে, মানে স্ট্রাকচারালি অর্গানাইজড হতে হবে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি 3 ডিমেনশনাল স্ট্রাকচার থাকতে হবে। স্ট্রাকচার যদি না থাকে, ওয়েল অর্গানাইজড স্ট্রাকচার না থাকে, তাহলে তো এই প্রোটিনটা বায়োলজিক্যালি অ্যাক্টিভ হবে না। তাহলে তোমরা উপরে এই দিকে তাকালে দেখতে পাবা যে উপরে এটা কি, এটা অলরেডি সে ওই প্রোটিনের যে অর্গানাইজেশন, সেইটা অর্গানাইজেশন হায়ারার্কি ফলো করে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি স্ট্রাকচার পর্যন্ত আছে। তাহলে এটা প্রোটিন। এইটাকে যখন তুমি ভেঙে ফেলবা তখন কি হয়ে যাবে? এটা যে পলিপেপটাইড চেন, শুধু অ্যামাইনো অ্যাসিড লাগায় যখন তুমি তৈরি করবা, সেটাই লাইক এরকম। আমি তোমাদেরকে দেখাবো একটু পরে স্ট্রাকচার যখন পড়াবো তখন তোমাদেরকে আমি এটা দেখাবো যে কিভাবে পলিপেপটাইড চেন, তারপরে সেটা প্রথমে কিভাবে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি, টারশিয়ারি, আমি একটু পরে দেখাবো। আচ্ছা, তাহলে এই ছবিটা দেখলে তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। প্রোটিন, তারপরে পলিপেপটাইড, এটা দেখলে বুঝতে পারবা তোমরা এটা হচ্ছে ট্রাইপেপটাইড। মানে এখানে আসলে কি আছে, বন্ড কয়টা আছে। তোমাদের এই কোশ্চেন গুলো খুবই আসে যে ট্রাইপেপটাইডে পেপটাইড বন্ড কয়টা, অ্যামাইনো অ্যাসিড কয়টা। তোমরা দেখলেই বুঝতে পারবা, দেখো এখানে কিন্তু 2টা বন্ড, দেখলেই বোঝা যাচ্ছে 2টা পেপটাইড বন্ড, কিন্তু এখানে অ্যামাইনো অ্যাসিড কয়টা? এটা হচ্ছে 3 অ্যামাইনো অ্যাসিড কন্টেইনিং। নাম শুনলেই বোঝা যায়, ট্রাই মানে 3, আমরা জানি ট্রাইপেপটাইড মানে 3 অ্যামাইনো অ্যাসিড কন্টেইনিং মলিকুল, বাট হিয়ার দেয়ার আর 2 পেপটাইড বন্ড।
আর এই ডাইপেপটাইড মানে ডাই মানে দুটো, আমরা জানি ডাই মানে দুটো, তাহলে টু অ্যামাইনো অ্যাসিড কন্টেইনিং মলিকুল। হেয়ার পেপটাইড বন্ড ইজ অনলি ওয়ান পেপটাইড বন্ড। তোমরা অনেকেই যারা এই জিনিসটা বুঝো না তারাই কিন্তু উল্টাপাল্টা করে ফেলো, আর এই প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড। এখন দেখো পেপটাইড বন্ডটা তোমাদের পরীক্ষাতে খুবই আসে, তোমাদের রিটেনে আসে, তোমাদেরকে এটা আঁকাইতে হয়। তোমরা যারা অলরেডি এই পরীক্ষাগুলো দিয়ে এসেছো বিভিন্ন কার্ড টার্ম ফাইনাল, তোমরা জানো যে এই পেপটাইড বন্ডটা খুবই আসে। তো যখন একটা তোমরা দেখে আসলা যে অ্যামাইনো অ্যাসিডের দুইটা ফাংশনাল গ্রুপ হচ্ছে কমন, একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ আর একটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ, তাহলে যখনই পাশাপাশি দুইটা অ্যামাইনো অ্যাসিড একটার কার্বক্সিলিক গ্রুপের সাথে আর একটার অ্যামাইনো গ্রুপ যখন একটা কি করবে, রিয়াকশন করে ওয়ান মলিকুল অফ ওয়াটার যখন বের করে দিবে, তখন যে জিনিসটা তৈরি হবে, যে বন্ডটা ওদের দুজনের মাঝে তৈরি হলো, সেটাই হচ্ছে পেপটাইড বন্ড। এটাকে ডিহাইড্রেশন সিনথেসিসও বলা হয়। কেন ডিহাইড্রেশন সিনথেসিস বলে? ডিহাইড্রেশন মানে এই যে তুমি দেখলে একটা ওয়ান মলিকুল অফ ওয়াটার কিন্তু এখান থেকে বের হয়ে গেল, ডিহাইড্রেশন, ডি মানে ডিসপ্লেস করে দেওয়া, সরায় দেওয়া। তার মানে এইটা তৈরির সময় কিন্তু আমার ওয়াটারকে সরাই দিতে হচ্ছে। আমি যেহেতু ওয়াটারকে সরাই দিলাম, ওয়াটারকে সরাই দিয়ে জিনিসটা তৈরি হলো, সেই জন্য প্লাস সিনথেসিস মানে কি একটা নতুন জিনিস তৈরি করা। তাহলে ডিহাইড্রেশনের মাধ্যমে আমি একটা নতুন জিনিস তৈরি করলাম, সেই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ডিহাইড্রেশন সিনথেসিস রিঅ্যাকশন। কনডেনসেশনও বলতে পারো, বিকজ এটা দিয়ে কিন্তু কনডেন্স করলাম, দুটা জিনিসকে কনডেন্স করলাম। এখন সেই রিঅ্যাকশনটা দেখো, এই যে এটা মনে করো 1 নাম্বার অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে 2 নাম্বার অ্যামাইনো অ্যাসিড। তাহলে 1 নাম্বার অ্যামাইনো অ্যাসিড আমরা সবসময় বলেছি যে আমরা অ্যামাইনো গ্রুপটাকে কি রাখবো, লেফট সাইডে রাখবো, আর কার্বক্সিলিক গ্রুপটাকে রাইট সাইডে রাখবো। আমরা কিন্তু এইভাবে পড়ে আসি, যখন আমরা পলিপেপটাইড চেনটাকে রিড করি তখন সবসময় আমরা লেফট সাইডে থাকে আমার অ্যামাইনো গ্রুপ, রাইট সাইডে থাকে হচ্ছে আমার কার্বক্সিলিক গ্রুপ, এইভাবে আমরা পড়ি। তাহলে এইবার তোমরা খেয়াল করে দেখো, এই যে এইটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, পাশে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের রাইট সাইডে কি আছে, একটা কার্বক্সিলিক গ্রুপ আছে, আর পাশের যে অ্যামাইনো অ্যাসিড ওর হচ্ছে লেফট সাইডে একটা অ্যামাইনো গ্রুপ আছে। তাহলে এই কার্বক্সিলিক গ্রুপ থেকে এই হাইড্রোক্সিলটা নিয়ে নিল, আর এখান থেকে হাইড্রোজেন, এই দুটো মিলে H2 হিসেবে এই ওয়াটারটা বের হয়ে গেল। বের হয়ে যে এই যে রেড মার্ক করা আছে, এই যে জিনিসটা তৈরি হলো, এটাই হলো সেই পেপটাইড বন্ড। এই পেপটাইড বন্ডটা তোমরা অবশ্যই আঁকানো শিখবা। যারা সেকেন্ড ইয়ারের মানে যারা ফার্স্ট পরীক্ষার্থী, তোমরা তো অলরেডি এটা আঁকাইছো, পরীক্ষাও দিয়ে এসছো, কিন্তু যারা একদমই ফার্স্ট ইয়ার, তোমরা এটা খুব ভালো করে শিখবা। এইটা আমি আরেকটু সুন্দর, মানে এই ছবিটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে, আমি ওই জন্য নিয়ে আসছি, বিকজ আমি তোমাদের তো পরে সাপ্লাই দিয়ে দিব। এই যে দেখো, এখানে দেখলেই তোমরা বুঝতে পারবা, এটা হচ্ছে 1 নাম্বার অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে 2 নাম্বার অ্যামাইনো অ্যাসিড, যে R1 R2 দিয়ে ডিনোট করা আছে। তো এটার হচ্ছে যে এখানে যে COOH ছিল, তাহলে এখান থেকে OH টা নিয়ে নিল, আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিল, নিয়ে একটা কি হয়ে গেল, একটা ওয়াটার মলিকুল বের হয়ে গেল। আলটিমেটলি দুটোর মাঝে যে বন্ডটা তৈরি হলো, সেটাই হচ্ছে পেপটাইড বন্ড। আশা করি এই তোমরা কি দেখতে পাচ্ছো, শুনতে পাচ্ছো? বাচ্চারা কি আছো নাকি ঘুমাই গেছো? কে যেন একজন খাটে বসে আছে। তো এই তোমরা আছো না ঘুমাই গেছো, একটু রেসপন্স করো। তোমাদের এই এক্সামের জন্য এই বাচ্চারা আছো নাকি আমার MEMC 4 ব্যাচের ছেলেপেলেরা কি আছে নাকি সব পালাইছে? তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের এটা খুব আসে যে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন, ঘুমাই নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, জেগে থাকো। সুবর্ণা রহমান আছো?
আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? তোমরা আবার একটু প্লিজ রেসপন্স করো তো। এই বাচ্চারা, তোমরা কি দেখতে পাচ্ছো? হ্যালো, দেখা যায়? একটু রেসপন্স করো তো প্লিজ, দেখা যাচ্ছে কি না। এই তো, তোমরা একটু রেসপন্স করো, তাহলে আমি আবার স্টার্ট করব। দেখা যায়? বেঁধে বেঁধে, আচ্ছা বেঁধে বেঁধে যাচ্ছে। জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা তাহলে আমি একটু কন্টিনিউ করি, মানে এটা শেষ করে দিতে চাইছিলাম আজকে। দেখো এখানে হঠাৎ করে হ্যাঁ, ক্যান সি ইউ ম্যাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখানে আমার এখানে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে। সরি, কি হয়ে গেল রে বাবা। আচ্ছা, তাহলে আমি যেখানে জাস্ট শুরু করতেছিলাম মাত্রই, সেই তোমাদের পরীক্ষার জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা শুরু করতেছিলাম, সেখানে এসে হঠাৎ করে একদম ইয়ে হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তোমরা কি দেখতে পাচ্ছো? আবার একটা গেছে ম্যাম, আবার একটা। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না। না, মেহেদি হাসান সাগর বেঁধে বেঁধে যাচ্ছে ম্যাম, হ্যাঁ বেঁধে বেঁধে। আসলে কি বলবো, দেখো এখন কিছু করার নেই। আচ্ছা, এখন বোধহয় দেখা যাচ্ছে, তাই না? একটা যে ফজলা, এখন ফলায় আসছে। আচ্ছা, প্রীতম কৃষ্ণ কুন্ডু। আচ্ছা, এখন কি তোমরা বুঝতে পারছো, তাই তো? আচ্ছা, তাহলে দেখো, এই জিনিস, যে জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের খুবই পরীক্ষাতে আসে, এই জিনিসগুলো তো ম্যাম এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তাহলে আগাই। আচ্ছা, এখন পলিপেপটাইড কি জিনিস দেখো। পলিপেপটাইড মানে হচ্ছে, আমরা তো জানি পলি মানে হচ্ছে মোর দ্যান ওয়ান, পলি মানে হচ্ছে মোর দ্যান ওয়ান। আর পেপটাইড মানে হচ্ছে কি, যখনই এই যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে পেপটাইড বন্ড দিয়ে লাগানো থাকবে, তোমাদেরকে অলরেডি আমি একটু আগেই বলে দিয়ে আসলাম যে যদি 10 to 100 অ্যামাইনো অ্যাসিড এই পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, তাহলে যে জিনিসটা আমরা পাবো সেটাই হচ্ছে পলিপেপটাইডস, তাই তো? তাহলে দেখো, পলিপেপটাইড এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, তোমরা দেখলে বুঝতে পারবে, এই প্রত্যেকটা, আমি ওইদিন বলেছিলাম যে এটা অনেকটা পুঁথির মালার মতো, তাই তো? পুঁথির মালার মতো। তাহলে এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা বিভিন্ন ডিফারেন্ট কালারের, তোমরা দেখতে পাচ্ছ তো, ডিফারেন্ট কালারের যে জিনিসগুলো আছে, এই প্রত্যেকটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড লেগে 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 যেটা তৈরি হলো, সেটাই হচ্ছে পলিপেপটাইড, তাই তো? আর আমরা পলিপেপটাইডের এই স্ট্রাকচারটা যখন রাইট করি, ওই যে তখন আমি তোমাদের সাথে ওইটা নিয়ে কথা বলে আসছিলাম যে আমরা সবসময় অ্যামাইনো অ্যাসিড গুলোকে কিভাবে রিড করি, লেফট টু রাইট, তাই না? মানে সবসময় লেফট দিকে থাকে অ্যামাইনো গ্রুপ, তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবা যে লেফট দিকে থাকে অ্যামাইনো গ্রুপ আর রাইট দিকে থাকে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। তাহলে আমরা লেফট টু রাইট সবসময় আহ করে থাকি। কনভেনশনালি সবসময় একটা ফ্রি অ্যামাইনো এন্ড থাকে, আর একটা হচ্ছে একটা কার্বক্সিলিক এন্ড থাকে রাইটে, আর লেফট সাইডে থাকে হচ্ছে অ্যামাইনো গ্রুপ। আর এই যে মাঝে দেখো যে যে বন্ডগুলো আমি একটু হাইলাইটেড করে করে দিয়েছি, একটা বক্সের ভিতরে দিয়ে দিয়ে দিয়েছি, অল দিজ আর পেপটাইড বন্ড। তার মানে পেপটাইড বন্ড আর পেপটাইড কিন্তু এক জিনিস না, তোমরা যেন এটা গুলায় ফেলো না। এখন প্রোটিন কি জিনিস, গতদিন আমরা এটাও আলোচনা করে ফেলেছিলাম। এখন প্রোটিন বোঝা তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না। প্রোটিন কিছুই না, প্রোটিন হচ্ছে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড হুইচ ইজ লিঙ্ক টুগেদার বাই পেপটাইড বন্ড। আমি একটু তাড়াতাড়ি এখন একটু যাব। তো আমরা প্রোটিনের ফাংশনে চলে আসি। দেখো, আমি তোমাদের গতদিন বলেছিলাম যে আমাদের যে সেল মেমব্রেন, শুধু ওই যে তোমাদের প্রথম দিন আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, তাই না, যে লাইফ বিগিনস
ফ্রম এ সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল সেল থেকে কিন্তু আমার জীবন শুরু হয়। তাহলে ওই যে সেলের যে একটা মেমব্রেন আছে, সেই সেল মেমব্রেনেরই 55%ই তোমার প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এবার বুঝতে পারতেছো যে প্রোটিন আমার বডিতে কত কাজ করে। একটা সেল মেমব্রেন 55%ই প্রোটিন দিয়ে তৈরি, তাহলে বাকি আরো যত কাজ আছে সব তো বেশিরভাগ কাজই প্রোটিন করে। এই জন্য দেখো, একটা আমরা জানি যে গ্রিক ওয়ার্ড প্রোটিওজ থেকেই আসলো প্রোটিনের নামটা। এই জন্য এটাকে, প্রোটিনটাকে আমরা বলে থাকি ইট ইজ আ প্রাইমারি ইম্পর্টেন্স, আমার বডির জন্য প্রাইমারি ইম্পর্টেন্স। এখন এই দেখো, একটা সেল মেমব্রেনে কত কাজ করে, সে ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। তোমরা তো জানোই, তোমরা ওই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প পড়ে আসছো, গ্লুকোজ ট্রান্সপোর্ট কিভাবে হয় পড়ে আসছো। এরপরে যে আমরা তোমাদেরকে যখন ডাইজেশন অবজর্পশন পড়াবো না, দেখবানে যে গ্লুকোজের মতো করে অ্যামাইনো অ্যাসিডও ট্রান্সপোর্ট হয়। তার মানে এই যে ট্রান্সপোর্টার, অল দিজ আর প্রোটিন। এরপরে রিসেপ্টর গুলো যেগুলো আছে, আমি তোমাদেরকে অলরেডি যে পড়িয়েছি, বিভিন্ন কাইলোমাইক্রন, তারপরে এলডিএল, এই যে এগুলোর যে রিসেপ্টর গুলো থাকে, অল দিজ আর প্রোটিন। এছাড়া এই যে এটিপি, তোমরা জানো যে আমরা যে সোডিয়াম পটাশিয়াম পাম্পে যেটা থাকে না, এটিপিএস, যেটা হচ্ছে যে এখানে আমার এটিপি ভেঙে আমাকে এনার্জি দেয়, এটা কিন্তু একটা এনজাইমেটিক ফাংশন করে। তার মানে সেল মেমব্রেনেও কিন্তু একটা এনজাইমেটিক ফাংশন আছে, এটাও কে করে? সে হচ্ছে প্রোটিন করে। এছাড়াও অ্যাঙ্কার, মানে এই যে সেলটাকে অ্যাঙ্কার করে রাখা, মানে ওই জায়গায় ধরে রাখা, এই কাজটা কে করতেছে? এটাও কিন্তু দেখো এই প্রোটিনই করতেছে। এই যে এই ছবিটার পাশে আমি দিয়ে দিয়েছি যে যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের এই যে এখানে যে অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি হয়, সেটা কিন্তু এই এটিপিএস, সেই এটিপিএসটাও কিন্তু একটা প্রোটিন। আমার বডিতে ওই যে গতদিন আমি একটা কথা বলেছিলাম, একটা মেয়ে প্রশ্ন করেছিল যে আচ্ছা তোমরা একটু রেসপন্স করো, দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা এখন, কারণ এখন আমার এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা একটু যদি জানাও। আমরা বলেছিলাম যে এটা হচ্ছে যে ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভ, প্রোটিন গুলো হচ্ছে ডাইভার্সিফাইড অ্যাক্টিভিটিজ এর সাথে ইনভলভ। তো এর কিছু ফাংশন আছে যেটা স্ট্যাটিক, আর কিছু ফাংশন আছে হচ্ছে ডাইনামিক। ডাইনামিক আমি একটু পরেই তোমাদেরকে বুঝাই দিচ্ছি। স্ট্যাটিক মানে এই যে তোমার যে সেল মেমব্রেনে যে তোমার যে সেলে যে তৈরি হলো, সেল মেমব্রেনে যে স্ট্রাকচার তৈরি হলো, এটা স্ট্যাটিক, কিন্তু স্ট্যাটিক থাকবে। আর ডাইনামিকে যে অ্যাজ এ ট্রান্সপোর্টার হিসেবে কাজ করতেছে, হরমোন হিসেবে কাজ করতেছে, তারপরে তোমার এনজাইম হিসেবে কাজ করতেছে, অল দিজ আর ডাইনামিক ফাংশন। প্রীতম কৃষ্ণ, পাচ্ছি ম্যাম, ওকে, থ্যাংক ইউ। তোমরা একটু মাঝে মাঝে রেসপন্স করো, তাহলে এই যে আমাদের সেল মেমব্রেনের যে কম্পোনেন্ট, তারপরে যে সাইটোপ্লাজমিক যে মেকআপ, তারপরে বিভিন্ন অর্গানেলিজের যে স্ট্রাকচার, তারপরে এই যে তোমাকে যে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে তোমার কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন, এই যে জিনিসগুলো তৈরি করতেছে, খেয়াল করলে তুমি বুঝতে পারবা এদের টার্নওভার অনেক কম, প্লাস এরা কিন্তু স্ট্যাটিক, মোটামুটি স্ট্যাটিক থাকে। আর ডাইনামিক ফাংশন মানে এই যে বিভিন্ন ধরনের হরমোন, এনজাইম, ট্রান্সপোর্ট প্রোটিন, অল দিজ আর ডাইনামিক ফাংশন। তোমাদের এই ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিনটা খুবই আসে। আমার মনে হয় এটা নিয়ে আমি আর এক্সপ্লেন করবো না, এটা তো তোমাদেরকে আমি দিয়ে দিব, তোমরা দেখে নিও। তোমাদেরকে অনেক সময় আমরা ফাংশনাল ক্লাসিফিকেশন, যে জিনিসটা তোমরা ভুল করো সেই জিনিসটা একটু জাস্ট বলে দেই। তোমাদের রিটেনে আসে যে ক্লাসিফাই প্রোটিন ফাংশনালি উইথ এক্সাম্পল, তাহলে তখন তুমি এই ফাংশনাল ক্লাসিফিকেশনটা দিয়ে কি ফাংশন করে এক্সাম্পল হিসেবে এগুলো দিয়ে দিলা। কিন্তু তোমরা যেটা ভুল করো, তোমাদেরকে যখনই আমরা ভাইবাতে জিজ্ঞাসা করি যে প্রোটিনের 2-4টা ফাংশন বলো তো, তখন তোমরা হঠাৎ করে কেমন যেন মানে একদম টোটাল ব্ল্যাঙ্ক হয়ে যাও, কিছুই মনে পড়ে না কেন। এই যে এইগুলোই তো প্রোটিনের ফাংশন, তুমি তো ফাংশনাল ক্লাসিফিকেশন পড়েই আসলা, তাহলে একই সাথে তোমরা এই দুইটা জিনিসকে একসাথে করে ফেলো, ইন দ্যাট সেন্স যে যখন তোমার প্রোটিনের ফাংশন ধরবে, তখন তুমি এই ফাংশন গুলো বলে দিবা যে আমাকে কি করে, আমাকে প্রোভাইড স্ট্রাকচারাল কম্পোনেন্ট, অ্যাজ ফর এক্সাম্পল কোলাজেন, কেরাটিন। তারপর হচ্ছে যে আমার মাসল, উই নিড প্রোটিন ফর মাসকুলার মুভমেন্ট লাইক অ্যাক্টিন, মায়োসিন। এইভাবে তুমি তখন ফাংশন গুলো মুখে বলে দিবা, আর যখন তোমার ক্লাসিফিকেশন আসবে তখন তুমি এইভাবে করে ক্লাসিফাই করে দিবা। বোঝা গেছে কিনা ম্যাম? টার্নওভার মানে কি? রিপ্লেসমেন্ট। ইয়েস, টার্নওভার মানে রিপ্লেসমেন্ট, মানে আমার টার্নওভার মানে হচ্ছে যে তোমার বডির তো একটা জিনিস আছে, সেটা একসময় ক্ষয় হয়ে ওটা সরে যায়, ওর পরিবর্তে আরেকটা জিনিস আসে। তো দেখা যাচ্ছে যেগুলো স্ট্যাটিক ফাংশন করে ওদের টার্নওভার রেট অনেক কম, রাদার দেন যারা ডাইনামিক ফাংশন করে ওদের টার্নওভার অনেক বেশি, বিকজ ওদের একটা লাইফ স্প্যান থাকে, এইটুকু সময়ের পরে ওরা বডি থেকে চলে যাবে, ওর পরিবর্তে আরেকটা তৈরি হবে। আমি তোমাদেরকে প্রোটিন টার্নওভার পড়াবো না, প্রোটিন মেটাবলিজমের সময়, তখন এটা আরেকটু এক্সপ্লেন করবো না। এরপর দেখো আমরা হচ্ছে যে প্রোটিনকে কিভাবে ক্লাসিফাই করা যায়। একটা ক্লাসিফিকেশন তো আমি বললাম ফাংশনাল ক্লাসিফিকেশন, ফাংশনাল ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের রিটেনেও আসে, তোমাদের ভাইবাতেও খুবই ধরা হয়, কারণ ওই যে বললাম যে ওইভাবে ধরা হবে যে ফাংশন।
ম্যাম হোয়াট ডাজ ক্যাসিন? ক্যাসিন স্টোর করে হচ্ছে যে এটা মিল্ক ক্যাসিন, তোমরা নাম শোনো নাই? মিল্ক প্রোটিন যেটা সেটাই কিন্তু ক্যাসিন। মিল্ক প্রোটিন, মিল্ক প্রোটিনের নাম শুনেছো? মিল্ক প্রোটিনের আরেকটা নামই হচ্ছে ক্যাসিন। তো ওইটা যে মিল্ক প্রোটিনটা স্টোর করে রাখে মিল্কের ভিতরে সেটাই হচ্ছে ক্যাসিন। আচ্ছা, এখন আমরা যদি নেচার এবং সলিবিলিটি অনুযায়ী, যদি কেমিক্যাল নেচার এবং সলিবিলিটি অনুযায়ী যদি ক্লাসিফাই করি, তাহলে এটা লিপিডের সাথে অনেকটা মিল আছে। একটা সিম্পল, একটা হচ্ছে কনজুগেটেড, আর একটা হচ্ছে ডিরাইভ। সিম্পল মানে কি? সিম্পল মানে এইগুলোকে যদি তুমি ভাঙো তাহলে শুধু অ্যামাইনো অ্যাসিডই পাবা। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ম্যাডাম অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ বলতে কি বোঝায়? অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ আর কিছুই না, তখনই তোমার এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো পলিপেপটাইড চেন তৈরি করবে, ওয়ান মলিকুল অফ ওয়াটার তো বের হয়ে যাবে, তাই না? বের হয়ে যাওয়ার পরে অ্যামাইনো অ্যাসিডের যে পার্টটা থেকে যাবে ওইটাই হচ্ছে রেসিডিউ। কারণ তার তো দুইটা পার্ট থেকে কিছু না কিছু বের হয়ে গেছে। খেয়াল করে দেখো, কার্বক্সিলিক গ্রুপ থেকে হাইড্রক্সিলটা বের হয়ে যায়, আবার এদিকে অ্যামাইনো অ্যামাইনো গ্রুপ থেকে কিন্তু একটা হাইড্রোজেন সরে যায়, এটা ওয়াটার হিসেবে বের হয়ে যায়। তাহলে যেটা বের হয়ে গেল, বাকি যে অংশটা থেকে গেল সেটাকে আমরা রেসিডিউ বলি। এই জন্য যখন কোনো অ্যামাইনো অ্যাসিড এই পলিপেপটাইড বন্ডের ভিতরে থাকে, তখন অ্যামাইনো অ্যাসিডের যে পার্টটা থাকে সেটাই হচ্ছে রেসিডিউ। তার মানে এই সিম্পল যতগুলো প্রোটিন আছে, এটা ভাঙলে শুধু তুমি অ্যামাইনো অ্যাসিডই পাবা, আর কিছু পাবা না। আর কনজুগেটেড মানে ওই লিপিডের সাথে মিলায় ফেলো, কমপ্লেক্স লিপিড। এখানে কি হবে, এখানে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও কিছু নন প্রোটিন সাবস্টেন্সও থাকবে, সেই জন্য এটাকে আমরা বলে থাকি কনজুগেটেড প্রোটিন। আর ডিরাইভড প্রোটিন আর কিছুই না, এই সেটাই হচ্ছে ডিরাইভ। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা এই যে মানে ডিম পোস্ট করার পরে যেটা হয়ে যায়, কি হয়ে যায়? ডিন্যাচার্ড হয়ে যায়। ডিন্যাচার্ড যেটা হয়ে গেল ওইটাই আসলে কি, ওটা তো আর প্রোটিনের বায়োলজিক্যালি আর অ্যাক্টিভ থাকলো না। এই যে ডিন্যাচার্ড প্রোটিন যেটা, সেটাই হচ্ছে ডিরাইভ প্রোটিন। তো আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। আমি তোমাদেরকে এটা দেখাই দিয়েছি যে অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার এন্ড সলিবিলিটি। ফাংশনাল ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে জানতে হবে। নিউট্রিশনাল ইম্পর্টেন্স অনুযায়ী আমরা প্রোটিনকে 3 ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে একটা কমপ্লিট প্রোটিন, পার্শিয়ালি ইনকমপ্লিট, আর একটা হচ্ছে ইনকমপ্লিট। এটা তোমাদেরকে তোমাদের ফুড এন্ড নিউট্রিশনে বেশি লাগে। একটা হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। তারপরে আমি এখানে এর রিলেশনে অল্প একটু নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে নিউট্রিশনালি আমরা প্রোটিনকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে কমপ্লিট প্রোটিন, যেটার ভিতরে তোমার যে প্রোটিনটার ভিতরে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো থাকবে, সেগুলো হচ্ছে কমপ্লিট প্রোটিন। তার মানে আর এটা মনে রেখো যে কমপ্লিট প্রোটিনের সোর্স হচ্ছে এনিম্যাল সোর্স। তুমি এনিম্যাল থেকে যত প্রোটিন পাও সেগুলো হচ্ছে কমপ্লিট প্রোটিন। ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি না, মাছ, মাংস, দুধ, ডিম। তাহলে মাছ, মাংস, দুধ, ডিম এই কয়টার নাম মনে রেখো, এটা হচ্ছে কমপ্লিট প্রোটিন, বিকজ তুমি এর ভিতরে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো পাবা। এরপরে চলে আসো পার্শিয়ালি কমপ্লিট প্রোটিন। পার্শিয়ালি কমপ্লিট প্রোটিন মানে হচ্ছে যে, তোমরা হয়তো জানো যে আমরা এই যে আটার রুটি খাই, আটা, তারপরে আমাদের যে চাল খাই, চালের ভিতরে কিন্তু প্রোটিন থাকে, কিন্তু সেখানে কি, সেখানে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে না, কিছু কিছু ডেফিসিয়েন্সি থাকে। সেই জন্য আমরা বলে থাকি পার্শিয়ালি কমপ্লিট প্রোটিন। যেমন অ্যাজ ফর এক্সাম্পল লাইসিন, থ্রিওনিন এগুলো থাকে না, এই জন্য এদেরকে বলা হয় পার্শিয়ালি কমপ্লিট প্রোটিন। এরপরে লাস্টে চলে আসো ইনকমপ্লিট প্রোটিন, যেগুলো সাধারণত কি হয়, ডাল টাল এগুলোতে যেটা থাকে সেটা হচ্ছে ইনকমপ্লিট প্রোটিন। এছাড়া কর্নের ভিতরে যে প্রোটিন থাকে, তুমি দেখো ওই যে ট্রিপ্টোফান, লাইসিন, তারপরে যে জিলাটিন, যেটা জিলাটিনের ভিতরে ট্রিপ্টোফান অ্যাবসেন্ট থাকে, তার মানে এরা হচ্ছে ইনকমপ্লিট প্রোটিন। এগুলো থেকে তুমি সব অ্যামাইনো অ্যাসিড পাবা না। আচ্ছা, এখন আমরা ওই যে আগের একদম প্রথম দিনটার কথা একটু মনে করো। তোমাদের এই স্ট্রাকচার, প্রোটিনের স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। এটা বুঝতে গেলে একটু তোমাদের এখানে ওই যে আমি প্রথম দিন তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, সেই ভিডিওটার কথা একটু খেয়াল করো। আমরা তো জানি যে আমার অ্যামাইনো অ্যাসিড কোনটার পরে কোনটা আসবে, এটা কিন্তু দ্যাট ইজ ডিক্টেটেড বাই জিন। জিনে এইভাবে লেখা থাকে। এখন তোমরা যারা অলরেডি মলিকুলার বায়োলজি পড়েছো তারা তো খুব ভালো করেই জানো। তো তাই দেরি হয়ে গেল, সরি ম্যাম। হ্যাঁ শোনো বাবা, আমারও তাহসিন হক, আমারও ইয়ে ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। আমি এখন ধরতে গেলে অন্ধকারে ক্লাস নিচ্ছি, কোনো লাইট ফাইট নাই। একটা ওই যে জেনারেটরতে একটা লাইট আছে, সেটা দিয়ে চালাচ্ছি আর কি। তো এই যে ডিএনএ টেমপ্লেটে তোমরা তো জানো একটা থাকে টেমপ্লেট, একটা হচ্ছে সেন্স স্ট্র্যান্ড, আর একটা হচ্ছে নন সেন্স স্ট্র্যান্ড, তাই তো? এই টেমপ্লেট স্ট্র্যান্ডে কিন্তু তোমার কি দেওয়া থাকে, কোডটা দেওয়া থাকে সেই। তাহলে এই টেমপ্লেট স্ট্র্যান্ডে যে কোডটা দেওয়া থাকে, আমি কিন্তু আলটিমেটলি কি করতে চাই সেইটা দেখে দেখে কিন্তু আমি ট্রান্সক্রিপশন করে মেসেঞ্জার আরএনএ বানাই। তুমি দেখো, যেটা ছিল আমার টেমপ্লেট স্ট্র্যান্ড, মানে এটা ছিল কিন্তু আমার নন কোডিংটা যদি আমি ট্রান্সক্রাইব করি, তাহলে কিন্তু আলটিমেটলি যে আমি কোডিংটাকে বানাতে পারি। তো এই জিনিসগুলো আমি যখন তোমাদেরকে
মলিকুলার বায়োলজি পড়াবো না, তখন আরেকটু বেশি এক্সপ্লেন করে দিব না। আবিদ হাসান তাহমিদ, তারপরে আমাদের এমইউএমসি 4 ব্যাচে যারা আছো তোমরা এই জিনিসটা খুব ভালো করেই বোঝো। তো আমি যখন ট্রান্সক্রিপশন করলাম, করে দেখো আমরা তো জানি কি হয় যে আম, আহ, যখন আরএনএ বানাই, আরএনএ তে কিন্তু আমরা থাইমিনের জায়গায় থাইমিন ইজ রিপ্লেসড বাই ইউরাসিল। তাহলে এই যে এর জায়গায় কি হওয়া উচিত ছিল, টি হওয়া উচিত ছিল না, এর জায়গায় আমরা যে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং ল অনুযায়ী এর জায়গায় টি হওয়ার কথা ছিল। এখানে কি হলো, এর জায়গায় কিন্তু টি হবে না, এর জায়গায় ইউ হবে। এবং এই যে দেখো এই যে তিনটা করে পাশাপাশি তিনটা নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স নিয়ে এক একটা করে কোডন, এই এক একটা করে কোডন এটা কোথায় থাকে, এটা কিন্তু এমআরএনএ তে থাকে, এবং এই একটা করে কোডন কিন্তু এক একটা করে অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে, তোমরা এটাও জানো। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড পরপর পরপর কোনটার পরে কোনটা আসবে, এটা আসলে দ্যাট ইজ ডিক্টেটেড বাই জিন, তাই তো? এখন আমি তোমাদের গতদিন বলেছিলাম যে সিকেল সেল অ্যানিমিয়াতে কি হয়, দেখো এটা একটা পয়েন্ট মিউটেশনের এক্সাম্পল। তোমাদের এই জায়গাটায় সিটিসি, তাহলে এইটাকে যদি ডিএনএ তে এটা ছিল, এখানে হচ্ছে যে সাইটোসিন, এটা ছিল থাইমিন, এটা ছিল সাইটোসিন। তাহলে আমরা জানি এর সাথে জি আর সি, মানে সির সাথে জি আর এর সাথে টি, এইভাবেই তো পেয়ারিংটা হয়, তাই তো? তাহলে দেখো সির সাথে জি হলো, এ টির সাথে হচ্ছে এ হলো, সির সাথে জি হলো, তাহলে এটা নর্মাল। এইটাই যদি জাস্ট এই টিটা চেঞ্জ হয়ে গেছে, দেখো টিটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, এ হয়ে গেছে, তাহলে এখানে কি হবে, এখানে চেঞ্জ হয়ে গেলে এখানে আসলে এর পরিবর্তে এ আসার কথা ছিল, কিন্তু এ না এসে আমরা তো জানি যে থাইমিন, এই যে থাইমিনটা এখানে আসবে, কিন্তু থাইমিন কেন আসতে পারলো না, থাইমিন আসতে পারলো না কারণ হলো যে এই যে আমরা জানি যে থাইমিনের পরিবর্তে ইউরাসিল, তো এখানে ইউরাসিলের জায়গায় এখানে এর জায়গায় তো যে টি হওয়ার কথা ছিল, টি না হয়ে ইউ হয়ে গেল, এই একটা জায়গায় শুধু একটু চেঞ্জ হওয়ার কারণে দেখো তোমার কি হয়ে গেল, কোডনটা চেঞ্জ হয়ে গেল। এই যে কোডনটা যে চেঞ্জ হয়ে গেল, এই কোডনটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণেই কিন্তু এটা ছিল নর্মাল প্রোটিন, মানে নর্মাল যে আমার হিমোগ্লোবিন সেটাতে কি থাকে, 6 নাম্বার পজিশনে থাকে হচ্ছে যে গ্লুটামেট, আর যেটা সিকেল সেল সেটাতে থাকে 6 নাম্বার পজিশনে ভ্যালিন। তাহলে একটা জায়গায় শুধুমাত্র চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমি আপনার শাহ আহমেদ নুসার, আমি আপনার ক্লাস পাইনি, জুনিয়রদের কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি, আজ আপনার ক্লাস করে বুঝলাম ওরা আসলে কত লাকি। আচ্ছা, তাহলে তোমরা, আমার মনে হয় যে তোমরা এই এক্সাম্পলটা দেখলে কিন্তু কিছুটা হলেও বুঝতে পারবা যে এই পয়েন্ট মিউটেশন আমরা কেন বলি। পয়েন্ট মিউটেশন এই জন্যই বলি বিকজ জাস্ট একটা পয়েন্টে, মানে একটা নিউক্লিওটাইড বেস চেঞ্জ হয়ে যাওয়ার কারণেই কিন্তু পুরা সিকোয়েন্সটাই চেঞ্জ হয়ে গেল। আমি তোমাদেরকে এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য এটাই যে প্রাইমারি একটা প্রোটিনের প্রাইমারি যে স্ট্রাকচার, এই প্রাইমারি স্ট্রাকচার কমপ্লিটলি ডিক্টেটেড বাই জিন, মানে তোমার জিনে যেভাবে দেয়া থাকবে, এই আগের ছবিতে তাহলে তোমরা দেখো এখানে জিনে যেভাবে দেয়া ছিল সেইভাবে কিন্তু কোডন তৈরি হলো, এবং এই কোডনকে রিড করে করে পরপর পরপর অ্যামিনো অ্যাসিড বসে গেল। এখন যদি কোথাও একটা পয়েন্টেও যদি মিউটেশন থাকে তাহলে কিন্তু তোমার এই সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে। এবার এসে দেখো আমরা প্রাইমারি স্ট্রাকচার বলতে কি বুঝি, প্রাইমারি স্ট্রাকচার বলতে বুঝি হচ্ছে লিনিয়ার সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড। এখন এটা ডিক্টেটেড হয় কি দিয়ে, ডিক্টেটেড হয় জিন দিয়ে। আমি তোমাদেরকে আগের ছবিতে দেখাই দিয়ে আসছি, তোমাদেরকে প্রথম দিন আমি একটা ভিডিও দেখাইছিলাম এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওটা তোমরা একটু মনের ভিতরে গেঁথে নাও, কারণ এটা তোমাদের পরে প্রোটিনের স্ট্রাকচার বুঝতে খুব কাজে লাগবে। তাহলে এইবার এইটা দেখলে তোমরা ইজিলি বুঝতে পারতেছো এটা কি, এটা পলিপেপটাইড চেন। এই যে লেফট সাইডে আমরা পলিপেপটাইড চেন কিভাবে রিড করি, লেফট সাইডে থাকে অ্যামাইনো গ্রুপ, রাইট সাইডে থাকে কার্বক্সিলিক গ্রুপ। লেফট সাইডে ফ্রি অ্যামাইনো গ্রুপ থাকে, রাইট সাইডে ফ্রি কার্বক্সিলিক গ্রুপ থাকে। আর এই যে জি আই ভি, এই যে শব্দ তোমরা দেখতে পাচ্ছ, all these are what, all these are অ্যামাইনো অ্যাসিড। এখন আমি তোমাদেরকে জাস্ট এই একটু ছবিটা এটা একটু দেখাতে চাই, সেটা হলো দেখো এটা তো আমি ক্লাসে যখন পড়াই বাচ্চাদেরকে তখন সবসময় এটা দেখাই যে এই যে একটু আগে যে মালাটার মতো দেখলে না, এটা একটু খেয়াল করো, এই যে প্রত্যেকটা কিন্তু এক একটা পুঁথির মালার মতো। এই যে এক একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই এক একটা অ্যামাইনো অ্যাসিড কি লাগানো থাকলো কি দিয়ে, একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যাসিডের সাথে লাগানো থাকলো কি দিয়ে, লাগানো থাকলো হচ্ছে পেপটাইড বন্ড দিয়ে, তাই তো? একটার সাথে আরেকটা লাগানো থাকবে পেপটাইড বন্ড দিয়ে। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড, আর এই যে একটা অ্যামাইনো অ্যাসিড 1 নম্বরে কোনটা বসবে, 2 নম্বরে কোনটা, 3 নাম্বার, 4 নাম্বার কোনটা বসবে, এটা কিন্তু তোমাকে জিন ডিক্টেট করে দিবে, তাই না? জিন কিন্তু আগে থেকে তোমাকে ডিক্টেট করে দিল, কারণ আমরা জানি যে এরকম তিনটা তিনটা পাশাপাশি কনজিকিউটিভ নিউক্লিওটাইড বেস নিয়ে এক একটা কোডন, আর এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিডকে রিপ্রেজেন্ট করে,
ঠিক আছে? তাহলে এই যে যেটা এটা তাহলে এই যে স্ট্রেট যেটা হয়ে গেল, এটা কি হলো? এটা তাহলে হচ্ছে তোমার প্রাইমারি স্ট্রাকচার। ওকে, এখন এই যে প্রাইমারি স্ট্রাকচার আমি বলেছিলাম যে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপ থাকে, সেই আর গ্রুপ হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট মানে কি, ইট ভ্যারিজ ফ্রম অ্যামাইনো অ্যাসিড টু অ্যামাইনো অ্যাসিড। এখন প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। এখন এই পাশের অ্যামাইনো অ্যাসিডের সাথে পরের অ্যামাইনো অ্যাসিডের যে আর দুইজনের মাঝে একটা হাইড্রোজেন বন্ডিং হয়। এই হাইড্রোজেন বন্ডিং যে হয়, সেই হাইড্রোজেন বন্ডিংটা হওয়ার জন্যই যদি তোমার এই ধরনের এই যেরকম লুপ তৈরি হয় অথবা বিটা প্লেটেড শীট অথবা হেলিক্যাল স্ট্রাকচার যেটাই তৈরি হয় না কেন, সেটাই হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। এবং সেইটাই যদি আরো একটু তুমি পেঁচাই পুচাই 3 ডিমেনশনাল স্ট্রাকচার যখন তৈরি করবা, একটা 3 ডিমেনশনাল স্ট্রাকচার তৈরি করবা, সেটাই কিন্তু টারশিয়ারি স্ট্রাকচার। আমি জানি না, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো মালাটা নিয়ে, একটা মালা নিয়ে, একটা পুঁতির মালা নিয়ে বা একটা তসবি নিয়ে। আমি এটা একটা তসবি নিয়ে আসছি, একটু কালারফুল বলে আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে তোমাদেরকে বুঝাতে পারবো। তাহলে এইভাবে করে যে পেঁচাই পুচায় লাস্টে যেটা তৈরি হলো, এটা 3 ডিমেনশনাল যে স্ট্রাকচার, এটাই হচ্ছে তোমার টারশিয়ারি স্ট্রাকচার। ঠিক আছে, চলো আমরা আবার স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, এখন আমাদের বডিতে সাধারণত জেনেটিক যে ডিজিজ গুলো, তোমরা এই যে জেনেটিক ডিজিজ গুলো যখন পড়বা, সেই জেনেটিক ডিজিজ গুলো কিন্তু আসলে কি হয়, ওই যে আমি দেখাই দিয়ে আসলাম তোমাদেরকে, কিসের জন্য হবে, যদি প্রাইমারি স্ট্রাকচারে কোথাও মিউটেশন থাকে তাহলে কিন্তু সেই জেনেটিক ডিজিজ হয় সাধারণত। এই যে আমি পরে বললাম যে এই যে প্রোটিন সেকেন্ডারি স্ট্রাকচার মানে আমি বলেছিলাম যে তোমরা জানো যে বিটা প্লেটেড শীট অথবা আলফা হেলিক্স এইভাবে থাকে। এটা আর কিছুই না, এই পাশাপাশি যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে তাদের আর গ্রুপের ভিতরে যখন হাইড্রোজেন বন্ডিং হয়, সেটার জন্য এই বন্ডিং এর জন্য যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটাই হচ্ছে আইদার ইন দা ফর্ম অফ বিটা প্লেটেড শীট, মানে ঢেউটিন দেখেছো কিনা গ্রামে, ঢেউটিনের মতো হবে, অথবা এরকম হেলিক্যাল স্ট্রাকচার হবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। আর টারশিয়ারি স্ট্রাকচারটা কি? টারশিয়ারি স্ট্রাকচার তোমরা তো জানো যে একটা প্রোটিন বানাতে গেলে আমার অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগবে, মোর দ্যান 100 বা তার চেয়েও বেশি, কয়েক লাখ অ্যামাইনো অ্যাসিড ওখানে থাকতে পারে। তাহলে সেই অ্যামাইনো অ্যাসিড গুলো কিছু তো থাকবে, ওই যে তোমাদের ওই জন্য আগে দেখে আসলাম, কিছু থাকবে হাইড্রোফোবিক, কিছু থাকবে হাইড্রোফিলিক। ওই যে যেগুলো নন পোলার অ্যামাইনো অ্যাসিড মানে তারা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে তখন তাদেরকে কি করতে হবে, তাদেরকে তো সেন্টারে দিয়ে দিতে হবে, তাই না? আর বাইরের দিকে কি চলে আসবে, হাইড্রোফিলিক গুলো চলে আসবে। এই জন্যই দেখবা যে এখানে যেটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার, এখানে 3 ধরনের বন্ডই থাকে। একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, ওই যে প্রথমে বললাম সেকেন্ডারি স্ট্রাকচারের সময় হাইড্রোজেন বন্ডিং করতে হবে। তারপরে ডাইসালফাইড ব্রিজ থাকবে, পাশাপাশি দুইটা মানে একটা পলিপেপটাইড চেনের দুইজনের মাঝে আবার একটা ডাইসালফাইড ব্রিজ থাকতে পারে। এছাড়া আয়নিক বন্ড থাকবে। এটা করে কি হয়, একদম সেন্টারে পাঠিয়ে দিবে হচ্ছে যেগুলো হাইড্রোফোবিক সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে, আর বাইরে দিয়ে দিবে হাইড্রোফিলিক গুলোকে, দিয়ে এটাকে একটা ফাংশনালি অ্যাক্টিভ প্রোটিনে কনভার্ট করবে। সেটাই হচ্ছে তোমার টারশিয়ারি স্ট্রাকচার। এবার দেখো যে এইটা, এই যে এ হচ্ছে এটা প্রাইমারি স্ট্রাকচার, এই যে বি এখানে যখন হাইড্রোজেন বন্ডিং হয় সেটা হচ্ছে তোমার সেকেন্ডারি স্ট্রাকচার। হাইড্রোজেন বন্ডিং, ডাইসালফাইড বন্ডিং এবং আয়নিক বন্ডিং সব মিলাই 3 ডিমেনশনাল যে স্ট্রাকচারটা তৈরি হলো সেটাই হচ্ছে তোমার টারশিয়ারি স্ট্রাকচার। আর কোয়াটারনারি স্ট্রাকচার মনে রাখবা যে কোয়াটারনারি স্ট্রাকচার সব প্রোটিনে থাকবে না। কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি করার প্রি রিকুইজিটি হচ্ছে কি, যে তার তোমাকে মোর দ্যান 1 পলিপেপটাইড চেন থাকতে হবে। তার মানে যে সমস্ত প্রোটিনের মোর দ্যান 1 পলিপেপটাইড চেন আছে সেইগুলোতেই শুধুমাত্র কোয়াটারনারি স্ট্রাকচার থাকবে। সাধারণত কোয়াটারনারি স্ট্রাকচারে তুমি এই যে অ্যাজ ফর এক্সাম্পল হেমোগ্লোবিনের কথা চিন্তা করে দেখো, এখানে কয়টা পলিপেপটাইড চেন থাকে? এখানে কিন্তু 4টা পলিপেপটাইড চেন থাকে, আলফা 1, আলফা 2, বেটা 1, বেটা 2। এই যে এরা যে চেন বেটা 1 এটাকে বলা হয়, এ কিন্তু প্রথমে আগে কি করেছিল, নিজে আগে একটা তার একটা প্রথমে প্রাইমারি মানে একটা পলিপেপটাইড চেন ছিল, সেটার আবার একটা সেকেন্ডারি স্ট্রাকচার হয়েছিল, সেকেন্ডারির পরে যে সে টারশিয়ারি স্ট্রাকচার হয়েছিল, টারশিয়ারি স্ট্রাকচার হওয়ার পরে তারপরে নিজেদের ভিতরে যে বন্ডিং তৈরি করলো সাধারণত হাইড্রোজেন এবং আয়নিক বন্ডিং এর মাধ্যমে, তারাই 4জন মিলে যে জোড়া লাগলো সেইটাই হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে তোমাদের কিন্তু আমরা এই প্রশ্নটা করে থাকি যে সব প্রোটিনে কি কোয়াটারনারি স্ট্রাকচার থাকবে? না, সব প্রোটিনে কোয়াটারনারি স্ট্রাকচার থাকবে না। কোয়াটারনারি স্ট্রাকচার হতে গেলে প্রি রিকুইজিটি হচ্ছে মোর দ্যান 1 পলিপেপটাইড চেন থাকতে হবে। আর এক একটা পলিপেপটাইড চেনকে আমরা বলে থাকি এক একটা সাব ইউনিট।
এই আমি ছবিগুলো দিয়ে দিয়েছি, এরপরে তোমরা আরেকবার দেখবা। আর আমি আচ্ছা শোনো, তোমাদেরকে বলে দিই, আমি যে তোমাদের রেফারেন্স দিয়ে দেই, সেই রেফারেন্সের ভিতরে দেখবা যে কিছু ভিডিও দেওয়া আছে। আমি তো তোমাদেরকে অ্যানিমেশনটা ওইভাবে দেখাতে পারি না টাইম কনস্ট্রেইনের জন্য, তো ওই অ্যানিমেশন গুলো একটু তোমরা প্লিজ দেখে নিও, ঠিক আছে? তাহলে তোমরা এটা জেনে গেলা যে কোয়াটারনারি স্ট্রাকচার কিন্তু সব প্রোটিনে থাকবে না। আমি জানি না আমি তোমাদেরকে এটা বুঝাতে পারলাম কিনা, যদি না হয় তাহলে আমি সামনের ক্লাসে আরেকবার, তোমরা একটু জানাও তাহলে আমি আরেকবার এটা রিপিট করবো, কাজ মাঝে ইলেকট্রিসিটি না থাকার কারণে ডিস্টারবেন্স হয়েছে। এরপর আসো ডিন্যাচারেশন অফ প্রোটিন। ডিন্যাচারেশন অফ প্রোটিন মানে কি? ডিন্যাচারেশন অফ প্রোটিন মানে আমি তো এই যে প্রোটিনটাকে পেঁচায় পুচায় 3 ডিমেনশনাল একটা স্ট্রাকচার বানাইলাম, তাই না? এই 3 ডিমেনশনাল একটা স্ট্রাকচার বানাইছি, যখন তুমি তাপ দিবা, যখন তুমি হিট বা তার পিএইচ চেঞ্জ হবে, মানে টেম্পারেচার অথবা পিএইচ চেঞ্জ হবে, তখন কি হয়? তখন এই ডিসরাপশন হয়ে যায়। এদের ভিতরে যে বন্ড দিয়ে যে তুমি লাগাইছিলে, যে হাইড্রোজেন বন্ড, তারপরে যে আয়নিক বন্ড, ডাইসালফাইড বন্ড, এই বন্ড গুলো ডিসরাপশন হয়ে যায়। ডিসরাপশন হয়ে ও কি হয়ে যায়? স্ট্রেট চেনে কনভার্ট হয়ে যায়। এটাই হচ্ছে ডিন্যাচারেশন অফ প্রোটিন। এবং যখন সেই স্ট্রেট চেনে কনভার্ট হয়ে যায়, খেয়াল করে দেখো, আমি তোমাদের টারশিয়ারি স্ট্রাকচার একটা কথা বলেছিলাম যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো হাইড্রোফোবিক, সেগুলো কি হয়, যখন আমি টারশিয়ারি স্ট্রাকচার তৈরি করি, ওদেরকে আমি সেন্টারে দিয়ে দিই, অনেকটা লাইপোপ্রোটিন তৈরি করার মতো। লাইপোপ্রোটিনে যেমন দেখো, যেগুলো হাইড্রোফোবিক ওগুলো সেন্টারে থাকে, আর যেগুলো হাইড্রোফিলিক সেগুলো বাইরের দিকে থাকে। তো এখানে অ্যামাইনো অ্যাসিডের ব্যাপারটাও তাই। এই কারণে কিন্তু আমি তোমাদেরকে ওই যে হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক, পোলার, নন পোলার, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো সবথেকে একটু আইডিয়া দিয়ে এসেছি। তাহলে যেগুলো হাইড্রোফোবিক অ্যামাইনো অ্যাসিড, সেগুলোকে আমরা সেন্টারে পাঠাই দিব, বাইরের দিকে দিয়ে দিব কোনগুলো? হাইড্রোফিলিক গুলো। এখন যখন এটা ডিসরাপশন হয়ে গেল, তার মানে তো স্ট্রেট হয়ে গেল, হাইড্রোফিলিক হাইড্রোফোবিক গুলো বাইরের দিকে চলে আসলো। যখন এটা চলে আসবে, তখন এটা কি হয়ে যায়? তখন এটা প্রিসিপিটেট করে, মানে এটা ওয়াটারে ইনসলিবল হয়ে যায়। আমরা তো জানি হাইড্রোফোবিক মানে ওয়াটার হেইটিং। তাহলে এরা যখন ওয়াটারে ইনসলিবল হয়ে যায়, তখন এটা প্রিসিপিটেশন ফর্ম করে, প্রিসিপিটেশন ফর্ম করে এটা সেটেল ডাউন করতে পারে। এই জন্যই দেখো, তুমি খেয়াল করে দেখো যে যখন তোমাকে তোমরা যারা এই যে হিট কোয়াগুলেশন টেস্টটা করেছো, তোমাকে যখন প্রথমে সলিউশনটা দেওয়া হয়, ওটার ভিতরে কিন্তু অলরেডি প্রোটিন আছে, তো কিন্তু তখন তো তোমার চোখে ওটা ভিজিবল না, বিকজ তখন কি ছিল? তখন তার নেটিভ স্ট্রাকচারটা ঠিক ছিল। নেটিভ স্ট্রাকচার ঠিক থাকার কারণে ওটা কি ছিল? সলিবল ছিল, ওয়াটারে সলিবল ছিল। কিন্তু যখনই তুমি হিট দিলা, হিট দিয়ে তার এই নেটিভ স্ট্রাকচারটা ডিসরাপশন করে দিলা, স্ট্রেট চেন বানাই দিলা, তখন তো সে ইনসলিবল হয়ে গেল, ওয়াটারে ইনসলিবল হয়ে গেল বলেই তোমার চোখে তখন ভিজিবল হয়ে গেল, তখন তুমি খালি চোখে তাকে দেখতে পাবা। এই যে দেখো, আমরা ডিনেচারেশন করলে কি হয়ে যায়? বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি। এই যে এটা কি ছিল? নরমাল প্রোটিন কি ছিল? ফোল্ডেড অবস্থায় ছিল, 3 ডিমেনশনাল স্ট্রাকচারে ছিল। এই ফোল্ডেড ছিল, যখনই তুমি এটাকে হিট দিলা অথবা তোমার পিএইচ খুব বেশি কম পিএইচ অথবা হাই পিএইচ দিয়ে দিলা, তখন এটা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি লস করলো এবং ডিনেচার প্রোটিন হয়ে গেল, মানে আনফোল্ডিং হয়ে গেল, আনফোল্ডেড হয়ে গেল। এটা আমি দেখাই দিয়েছি। এবং যখন তোমার এই 3 ডিমেনশনাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়, আমি যখন তোমাদেরকে এনজাইম পড়াবো বা আদার প্রোটিন, প্রত্যেকটা প্রোটিনেরই দেখবা যে তার একটা নেটিভ স্ট্রাকচার থাকতে হবে, তার একটা অ্যাক্টিভ সাইট থাকতে হবে। তার মানে যদি সে স্ট্রেট হয়ে যায়, তার 3 ডিমেনশনাল স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, তাহলে তো তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। এখানে একটা এমসিকিউ দেওয়া আছে, দেখো এটা তোমরা একটু পরে দেখে নিও, কারণ টাইম শেষ, 9টা বেজে গেছে। তো হিট কোয়াগুলেশন টেস্ট সাধারণত এটা আমরা কি করি? প্রোটিন মেজার করি, ইউরিনে প্রোটিন আছে কিনা এটা দিয়ে করা হয়। এটা ইটস আ কোয়ালিটেটিভ টেস্ট, তোমরা জানো কোয়ালিটেটিভ টেস্ট। কিন্তু যদি অনেক বেশি তুমি মানে ইয়ে পাও, ক্লাউডিনেস যদি অনেক বেশি অ্যাপিয়ার করে বা প্রেসিপিটেশন অনেক বেশি পাও, তাহলে তুমি বুঝতে পারবা এটা এটা কি, এটা হলো যে তোমার প্রোটিনের কনসেন্ট্রেশন অনেক বেশি আছে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে তোমাদের যখন হিট কোয়াগুলেশন টেস্ট তোমরা পরীক্ষাতে এই ভুলটা করো বলে এটা বলা, সেটা হচ্ছে যে তোমরা কি নাও, 3/4 ফিল করে নাও, একটা টেস্ট টিউব নাও, নিয়ে তার হচ্ছে যে 4/3 হচ্ছে যে তুমি সলিউশনটা নিলা, নিয়ে আমরা সবসময় উপরে আপার সাইডে কেন হিটটা দিই? তোমাদের এই প্রশ্নটা করা হয় যে আমরা কেন লোয়ার পার্টে হিট না দিয়ে আপার পার্টে হিট দেই। আপার পার্টে এই জন্যই হিট দেই, তোমরা অনেক সময় বলো যে ম্যাডাম লোয়ার পার্টে আপার পার্টে, মানে বিভিন্ন জিনিস বলো যে লোয়ার পার্টে হিট দিলে জিনিসটা উপরের দিকে উঠে আসবে, সেই জন্য। ব্যাপারটা কিন্তু তা না, আমরা আপার পার্টে হিট দেই কেন? যে তোমার তো এখানে একটা একটা কম্পারিজন গ্রুপ লাগবে, মানে একটা স্ট্যান্ডার্ড লাগবে। তাহলে তোমার লোয়ার পার্টটা হচ্ছে এখানে তোমার স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করবে, আপার পার্টটা হচ্ছে যে তোমার টেস্ট। আপার পার্টে যে তুমি ওখানে হিট দিয়েছো বলে ওটা কোয়াগুলেট করেছে, দ্যাট ইন্ডিকেটস এখানে প্রোটিন আছে। লোয়ার পার্টে তখনও তুমি হিট দাও না, ওই জন্য ওটা কোয়াগুলেট করে নাই, তার মানে
এইটার সাথে তুমি কম্পেয়ার করলা যে হিট দিলে প্রোটিনটা ডিন্যাচার্ড হয়, প্রোটিনটা কোয়াগুলেট করে। বুঝতে পেরেছো? আমি জানি না তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, এটা কিন্তু তোমরা খুব ভুল করো। তোমাদেরকে জিজ্ঞাসা করি যে কেন তুমি আপার পার্টে হিট দিলা। আপার পার্টে এই জন্যই হিট দিলাম যে আমার তো নিচের পাশে একটা স্ট্যান্ডার্ড রাখতে হবে, বা নিচের পাশে আমার একটা কম্পারিজন গ্রুপ রাখতে হবে। নিচের পার্টটাই হচ্ছে আমার কম্পারিজন গ্রুপ। উপরে আমি হিট দিলে যে প্রোটিন কোয়াগুলেট করে, এইটা আর হিট দেয়নি সেখানে, তখন প্রোটিন কোয়াগুলেট করে না। এই দুটার ভিতরে তুমি ডিফারেন্সিয়েট করবা কিভাবে? লোয়ার পার্টটা তুমি রেখে দিয়েছো যে ম্যাডাম এখানে আমি এখনো হিট দেইনি, ইয়েস কম্পেয়ার করার জন্য যে এখানে আমি হিট দেইনি সেজন্য এটা কোয়াগুলেট করে না, উপরের পার্টে আমি হিট দিয়েছি এটা কোয়াগুলেট করেছে। আচ্ছা, এই যে আমার মনে হয় এটা অল দিস, আমার এটা ছিল সবকিছু আজকের প্রেজেন্টেশন। মাঝে এইসব ডিসরাপশন হওয়ার কারণে আই এম ভেরি সরি, এটা আমারও কিছু করার নেই। অল দিস আর রেফারেন্সেস। আমি কিন্তু বেশ কিছু তোমাদের ইউটিউব ভিডিও দিয়ে দেই, তোমরা একটু সময় পেলে প্লিজ তোমরা এটা একটু পড়ে নিও, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করে দেই। আর আমার MUMC 4 ব্যাচের স্টুডেন্টরা তোমরা কি ছিলা? বাবারা, সোনারা, মারা, তোমরা কি একটু দয়া করে ছিলা? তোমাদেরকে খুবই চাই যে তোমরা একটু থাকো, বাট তোমাদের পাই না। আচ্ছা, আমি এখনই এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা সবাই নিয়ে নিও। তো আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে। তোমরাও আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই সেফ থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ।